এতদিনের ক্লাসে যেটা পড়িয়েছিলাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেইখান থেকে সেই ইউনিটের মধ্যেই বা সেই অংশ বা খণ্ডর মধ্যেই ব্রেন মানে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড, এই দুটো ভাগ কিন্তু এক একভাবে আমি পড়াবো। তো তার মধ্যে স্পাইনাল কর্ডটা, মেরুদণ্ড যে অংশগুলো তার কি কার্যকারিতা বা তার কি কি অংশ রয়েছে সেগুলোকে আমি আগের দিন বলেছিলাম। তো আজকে মস্তিষ্ক থেকে আমি শুরু করব। তো মস্তিষ্ক যখন শুরু করছি তখন প্রথম স্লাইডে যাই, যেখানে মেরুদণ্ডর কার্যকারিতাতে আমি দেখিয়েছিলাম যে স্পাইনোথ্যালাসিক যে ট্র্যাক গুলো, আরোহী ট্র্যাক হিসেবে মেরুদণ্ডের কাজ কি কি, হ্যাঁ, তারপরে পার্শ্বীয় স্পাইনোথ্যালাসিক ট্র্যাক বা যেগুলো তাপমাত্রা বা ব্যথাকে অনুভব করে, বা যেগুলো এই যে শরীরের তাপমাত্রাকে ঠিক রাখা, বা কোনো ব্যথা যদি শরীরে হয়, কোনো রকম ক্ষত বা কিছু থেকে যদি ব্যথা হয়, তাহলেও সেই জায়গাগুলো ব্যথাগুলো এখানে এই অংশের জন্যই আমরা অনুভব করতে পারি। তাহলে পূর্ববর্তী যে স্পাইনোথ্যালাসিক যে ট্র্যাক আমরা সেটা দেখছি যে কেবলমাত্র স্পর্শ মানে টাচ, অথবা কোনো প্রেসার। এবার প্রেসার বলতে আমরা চাপ বলতে পারি, রক্তচাপ হতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো রকমের যে কেমিক্যাল বা রাসায়নিক যে যে ফাংশন গুলো হচ্ছে শরীরের মধ্যে, তার চাপ হিসেবেও আমরা এখানে বলতে পারি। আরেকটা হচ্ছে যে ফ্যাসিকিউল গ্ল্যাসিলিস বা স্পর্শ ও সচেতন হওয়া, মানে কনশাস যে জায়গাটা, তাহলে এই দুটোকেও কিন্তু আমরা আবার ফ্যাসিকিউল যে গ্যাসিলিস যে অংশ, তার দ্বারা এইগুলো আমরা অনুভব করতে পারি। এবার পূর্ববর্তী মেরুদণ্ডের যে সেরিবেলার যে ট্র্যাক রয়েছে, তারও আবার পস্টেরিয়র বা মেরুদণ্ডের তো বিভিন্ন ভাগ আছে। তো সেগুলো আমি আগের দিনও পড়িয়েছি যে পস্টেরিয়র মেরুদণ্ডের যে সেরিবেলার যে ট্র্যাক এবং তার যে কার্যকারিতা, সেইটা আমি আগের দিন বুঝিয়েছি এবং তার কি কি কার্যকারিতা সেগুলো এক এক করেও আলোচনা করেছি। এবার মস্তিষ্ক বলতে গেলে প্রথমেই আমরা কি বুঝি, যে মানুষের মাথার ভিতরে একটা হাড় বা একটা খুলির মধ্যে যে ফ্লুইড জাতীয় জিনিস দিয়ে যে আমাদের ব্রেন তৈরি বা মস্তিষ্ক তৈরি, সেটাকেই আমরা ব্রেন বলে থাকছি, যেটা এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্রের একটা প্রধান অংশ হিসেবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে মস্তিষ্ক। এবার এই মস্তিষ্কর যে ভিতরের অংশটুকু, সেগুলো ধরে রাখার ক্ষমতা বা সেগুলোকে প্রোটেক্ট করবে কিভাবে, তাই জন্যেই এই হাড়ের মতো যে শক্ত যে আবরণ আমাদের যে খুলি বা স্কাল হিসেবে আমরা বলে থাকি, তার মধ্যেই এই ব্রেন জিনিসটা রয়েছে। এবার এই ব্রেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ আছে, যেমন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, প্রান্তিক যে স্নায়ুতন্ত্র, সেটা আবার ব্রেন থেকে বিভিন্ন শরীরের জায়গায় এবং বিভিন্ন শরীরের অর্গানের সঙ্গে যুক্ত। যেমন কোনো অংশে শরীরের যদি কোনো রকম ব্যথা অনুভব করি, তাহলে সেই ব্যথাটা আমাদের সঙ্গে সঙ্গে ব্রেনে চলে যায় বা মস্তিষ্কে চলে যায়, এবং সেই ব্যথাটা দূরীকরণের জন্য আমাদের কি কি করা উচিত বা কোন ওষুধ খাবো বা কোথায় যাব, এই ধরনের যে উপস্থিত বুদ্ধিটা আমরা মস্তিষ্ক সঙ্গে সঙ্গে আমাদের সেই জায়গা, সেই ব্যথা অনুভব করছি আমরা যে অংশতে শরীরে, সেইখানে পৌঁছে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা, সেটা ব্রেন থেকে বিভিন্ন শরীরের অংশে
ছড়িয়ে যাচ্ছে এবং এটা একটা সিগন্যালের মতো, যেন একটা নিউরাল সিগন্যালের মতো কাজ করছে, যেটা ব্যথা বা শরীরে কোনো প্রেশার বা স্পর্শ বা চলাফেরা বা আমরা যে পড়ে যাচ্ছি না, এই যে ব্যালেন্স যেটা, তো সামঞ্জস্য রেখে যে আমরা এই হেঁটে চলেছি এই পৃথিবীর বুক দিয়ে, হ্যাঁ, তো এটাও কিন্তু, বা অথবা যে সেন্সারি যে প্রসেস গুলো, যেমন দেখা, শোনা, স্পর্শ, টাচ, অনুভূতি, বা কোনো ঘ্রাণেন্দ্রিয়, এই সমস্ত কিছু কিন্তু এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ব্রেন থেকে এই অংশগুলো গিয়ে সমস্ত শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। এবারে আসি দা কর্টেক্স বা দা নিউরোকর্টেক্স। এই নিউরোকর্টেক্স এবং কর্টেক্স, এদের তাহলে কি কাজ? এরা মেইনলি যে শরীরের যে কগনিটিভ বা যে আমাদের স্মৃতিশক্তি, আমাদের ভাবনা চিন্তা, এইগুলো সমস্ত কিছু, বা আমাদের মনে রাখার শক্তি, এই যে সমস্ত ব্রেনের যে সমস্ত কগনিটিভ কাজ, এবং তার সঙ্গে সঙ্গে যে সেন্স অর্গান গুলো রয়েছে, যেমন দেখা, শোনা, ঘ্রাণ, স্পর্শ, এগুলো সমস্ত কিন্তু এই কর্টেক্স বা নিউরোকর্টেক্সের জন্য আমরা অনুভব করতে পারছি। এবার আসছে কি, যে আমরা যদি ব্রেনটাকে স্লাইস করে তার বিভিন্ন অংশকে আলাদা আলাদা করে ভাগ করি, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধে হবে। তো এই স্লাইস করার ব্যাপারটা কি করে আমাদের মাথায় আসছে? না, যখন পোস্টমর্টম হয়, যখন কোনো ব্যক্তি অবশ্যই মানে একটা খুব কারণ না জানা অবস্থায় যদি সে মৃত হয়ে যান, তখন তার শরীরের বিভিন্ন জায়গাকে পোস্টমর্টম বা কেটে দেখা হয় যে সে কেন, বা তার মৃত্যুর কারণ কি কি, সেগুলোকে ডাক্তাররা তখন দেখে। তাহলে সেই কারণেই এই ব্রেনের স্লাইস ব্যাপারটা, বা কেটে বা টুকরো করে কোন জায়গায় এই অসুবিধে, সেইটা আমরা দেখতে পারি। এবার আমরা দেখি কিভাবে এই স্লাইসটা করা সম্ভব। যেমন মস্তিষ্কের অক্ষীয় টুকরা, মানে হচ্ছে যে অ্যাক্সিয়াল যে স্লাইস, যেমন এটা 3টে প্লেনে ভাগ করা যায়। আমি একটা পরের স্লাইডে এর একটা ডায়াগ্রাম দেখাবো, যেখানে এটা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে প্রথম এই 3টে যে স্লাইস বা প্লেনে আমরা ভাগ করতে পারছি, সে যেমন একটা বাঁ দিকের হেমিস্ফিয়ার বা লেফট হেমিস্ফিয়ার, একটা ডান দিকের, এবং সেটাকে সম্পূর্ণভাবে যদি আমরা আলাদাভাবে স্লাইস করি, তাহলে সেটাকে আমরা বলতে পারি অ্যাক্সিয়াল স্লাইস। এইবারে সেটাকে যদি আমরা সমানভাবে হরাইজন্টাল স্লাইস করে দেখি, তাহলেও আমরা সেগুলোকে কিছু ভাগে ভাগ করে আমাদের মনে রাখার সুবিধে হবে। এবং দ্বিতীয়ত আমরা আরেক রকম স্লাইস করতে পারি, সেটা হচ্ছে স্যাগিটাল স্লাইস বলা হয়। সেটার মাধ্যমেও আমরা মস্তিষ্কের কোন অংশ কোন জায়গায় জন্য সম্পূর্ণভাবে দায়ী, সেই জায়গাগুলো আমরা দেখতে পারি বা বুঝতে পারি। এবার এই যে স্যাগিটাল যে প্লেন যেটা, সেটা সম্পূর্ণ মস্তিষ্ককে বাঁ দিক এবং ডান দিক, এই দুই ভাগে আলাদা আলাদা করে ভাগ করে আমাদের দেখাচ্ছে। সেটাকে আমরা বলে থাকি যে কোরোনাল স্লাইস। ঠিক আছে? এবার এইটা কেন আমরা করছি? কারণ আমাদের ব্রেনটাকে যদি আমরা ভাগ করে না দেখি, তাহলে বিভিন্ন যে অংশ এবং তাদের কি কি আলাদা আলাদা ভাবে কাজ, সেগুলো আমরা বুঝতে পারবো না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে আদার রিলেটেড টার্মস যেগুলো রয়েছে, যেমন ডরসাল, বা যেটাকে আমরা বলে থাকি ভেন্ট্রাল, এরকম কিছু ভাগে যদি আমরা স্লাইস করে ব্রেনটাকে দেখি, তাহলে সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে বুঝতে পারবো ব্রেনের কোন অংশে কি অসুবিধা রয়েছে। এবার আসি যে এই যে ফ্রন্ট, মানে এই যে মস্তিষ্কের সামনের অংশটা, তাকে বলা হচ্ছে এন্টেরিয়র, এবং
যার পিছনের অংশটা যদি আমরা এমন ভাবে মাঝখান থেকে স্লাইস করি, তাহলে তার পিছনের অংশটাকে বলা হয় পোস্টেরিয়র স্লাইস, এবং মাঝখানের অংশটাকে বলা হয় ল্যাটারাল স্লাইস। এবার আসছি যে এইগুলো কিভাবে আমরা বা কেন আমরা এইটা করে থাকি। এর জন্য আমি একটা ডায়াগ্রাম পরের স্লাইডে দেখাচ্ছি, যেটা হচ্ছে আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে 1.5 বা কেজি ওজন হচ্ছে মানুষের মোটামুটি মস্তিষ্ক, এটা রিসার্চের মাধ্যমে জানা গেছে। এবং আমরা এই যে স্লাইস বা বিভিন্ন অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র ভাগে এই যে ব্রেনকে আমরা ভাগ করে দেখাতে পারছি, সেটা কিন্তু এই ডায়াগ্রামে আমি ভালোভাবে দেখিয়েছি। যেমন স্যাগিটাল প্লেন, সেটা যদি তোমরা দেখতে পাচ্ছ যে মস্তিষ্কটা একদম মাঝখান থেকে যদি আমরা স্লাইস করি, তাহলে সেটা বাঁ দিকে থাকছে দ্য প্যারাস্যাগিটাল লেফট প্লেন, আর নিচে থাকছে দ্য কোরোনাল প্লেন। এই নিচের অংশটাই কিন্তু স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত, এবং একদম ডান দিকে রয়েছে দ্য ল্যাটারাল বা যেটা একেবারে রাইট বা ডান দিক রয়েছে, এবং তার মাঝখানে আছে দ্য মিডিয়াল বা মাঝখান, এবং ল্যাটারাল রয়েছে একেবারে বাঁ দিকে। তাহলে এটা হচ্ছে একটা অ্যানাটমিক্যাল লোকালাইজেশন। হ্যাঁ, আর এটা যদি আমরা মস্তিষ্ককে বিভিন্ন ভাগে ভাগ করে স্লাইস করে দেখি, তাহলে আমরা এইভাবে সেটাকে আলাদা ভাবে স্লাইস করে দেখতে পারি। এবার আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে অ্যাক্সিয়াল হরাইজন্টাল প্লেনটা কিভাবে রয়েছে। উপর দিকটা হচ্ছে ডরসাল আর নিচের দিকটা হচ্ছে ভেন্ট্রাল। তাহলে এই ডায়াগ্রামে আমরা কি দেখিয়েছি যে সাইড ভিউ অফ লেফট হেমিস্ফিয়ার অফ ব্রেন। তাহলে এটা একটা মস্তিষ্কর সাইডে বা ধার দিয়ে কিভাবে কিরকম দেখতে রয়েছে, সেটা আমরা এই বাঁদিকের হেমিস্ফিয়ার বা মস্তিষ্কের বাঁদিকের অংশটা কিভাবে কিরম দেখতে, সেটা এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। এবার এর পরের স্লাইডে যাই, যেখানে এই আরেকটা ডায়াগ্রাম দিয়ে আমি মস্তিষ্কের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো কিভাবে আলাদা আলাদা করে বলতে হয়, সেগুলো আমি পুরোপুরি একেবারে দেখিয়েছি। আচ্ছা, এর আগের স্লাইডে আমি দেখালাম যে একটা প্রাপ্তবয়স্ক ব্রেনের ওজন হচ্ছে যে 1.5 কেজি। এবার এই ব্রেনের মধ্যে কি রয়েছে, কিরকম ধরনের জিনিস রয়েছে, সেটা খুব বড় কথা। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি ব্রেনের মধ্যে খুব নরম বা খুব ডেলিকেট অংশটা রয়েছে, এবং সেটা যদি আমরা দেখি তাহলে দেখব খুব নরম এবং জেলির মতো কিছু সাবস্টেন্স বা কিছু জিনিস দিয়ে এই ব্রেনটা সম্পূর্ণভাবে তৈরি। এবার এই ব্রেন যত মানুষ বড় হচ্ছে, এই ব্রেনটাও আস্তে আস্তে ডেভেলপ করছে বা সে তার নিজের মতো বাড়ছে। এবং সেই বাড়া মানে কিন্তু যে তার আকৃতি হিসেবে বাড়া নয়, বরং সেটা তার ম্যাচিউরিটির ক্ষেত্রে বা সে যা যা শিক্ষা পাচ্ছে সেগুলোর মাধ্যমে তার বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এইটা গেল মোটামুটি আমরা ব্রেনে কি কি জিনিস ভিতরে থাকে বা স্লাইস করলে আমরা কোন দিকটা কিরকম ভাবে দেখতে পাবো সেটা তো দেখলাম। এবারে আমরা তো জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের খুব বড় অংশ হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক। তো এই ডায়াগ্রামে আমরা দেখিয়েছি একদম উপরের অংশে হচ্ছে দ্য সেরিব্রাল কর্টেক্স, তারপরে যে অ্যারো দিয়ে এই যে সাদা রঙের একটা রিং এর মতো জায়গা দেখিয়েছি সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, তার ভিতরে যে লাল মতো রিং এর অংশটা সেটা হচ্ছে স্ট্রাটাম ও স্ট্রেটাম, আর এই যে নীল রঙের যে অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে পিনেল গ্ল্যান্ড। আচ্ছা, এবার ব্রেনটাকে আমরা চার ভাগে এখানে ভাগ করে দেখিয়েছি। এক হচ্ছে ফ্রন্টাল লোব, আরেক হচ্ছে লিম্বিক লোব,
পেরিয়েটাল লোব আর অসিপিটাল লোব। শুধু এটাই কিন্তু ব্রেনের বিভিন্ন পার্ট বা আলাদা আলাদা ভাগ নয়, এছাড়াও কিন্তু কিছু ভাগ খুব গুরুত্বপূর্ণ, যেমন অপটিক চায়সমা, মানে চোখের বিভিন্ন রকম যে ফাংশন রয়েছে সেগুলো এই অপটিক চায়সমা দেখে। তারপরে আসছে হাইপোথ্যালামাস, যে অংশটা গোলাপি রঙের যে উঁচু রকম রয়েছে সেই জায়গাটাকে হাইপোথ্যালামাস বলে। আরেকটি খুব ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আছে মস্তিষ্কে, যেটাকে আমরা পিটিউটারি গ্ল্যান্ড বলে থাকি। বিভিন্ন শরীরের ফাংশনের মধ্যে এই পিটিউটারি গ্ল্যান্ডের কাজ আমরা পরবর্তীকালে দেখব। আচ্ছা, এবার ব্রেনটা যখন এই স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন কিন্তু একটা গোলাকার সাদা জিনিস রয়েছে, যেটাকে আমরা পন্স বলে থাকি। পন্সের নিচের অংশটা, এই যে ধূসর মতো যে রংটা, সেখানে একটা পাইপের মতো যেটা রয়েছে সেটা হচ্ছে মেডিউলা, এবং এই মেডিউলাই আবার গিয়ে সোজা মেরুদণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা স্পাইনাল কর্ড বলে থাকছি। তো এই ডায়াগ্রামটা একটা সম্পূর্ণ মানুষের একটা ব্রেনের ছবি, কোন জায়গার অংশে কি রয়েছে সেটা ভালোভাবে বোঝানো গেছে। এবার হচ্ছে এই ব্রেন বা স্কালের মাঝখানে কি রয়েছে আমরা দেখি। যেমন প্রথম যে লেয়ারটা রয়েছে স্কালের ঠিক নিচের অংশে, একটা খুব নরম টিস্যুর মতো একটা লেয়ার, আবরণের মতো, আচ্ছাদনের মতো ব্রেনটাকে ধরে রেখেছে। এই প্রথম লেয়ারটাকে বলা হয় যে ডুরা ম্যাটার। এই ডুরা ম্যাটারের কি কাজ? এটা খুব মোটা, কোনো রকম জার, কোনো রকম অ্যাক্সিডেন্ট খুব জোরে না হলে এই মোটামুটি ডুরা ম্যাটার ব্রেনটাকে রক্ষা করতে সাহায্য করে, এবং এটা খুব শক্ত টাইপের একটা আবরণ। তারপরে যে লেয়ারটা আসছে সেটা হচ্ছে অ্যারেকনয়েড মেমব্রেন, বা এটাকে মেশ, খুব নরম তুলতুলে স্পঞ্জের মতো এই অংশটা রয়েছে, এবং এরই নিচে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটাকে আমরা সিএসএফ বলে থাকি অ্যাব্রিভিয়েটেড ফর্মে ছোটভাবে। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কিন্তু অনেক কাজ আছে। এটাই আবার একটা ফাইনাল একটা লেয়ার বা আচ্ছাদনের সঙ্গে যুক্ত, যেটাকে আমরা পিয়া ম্যাটারও বলে থাকি। এই পিয়া ম্যাটারের আবার অনেক রকম কার্যকারিতা আছে। এটাও একটি খুব নরম তুলতুলে একদম সফট টিস্যুর একটা লেয়ার বা আচ্ছাদন। এবার আমরা প্রত্যেকে ম্যারেঞ্জাইটিস বা মেনিনজাইটিস সম্বন্ধে, এটা যে একটা ভয়ানক রোগ সেটা আমরা শুনেছি বা শুনে থাকবো, বা পরবর্তীকালেও এটা, এই রোগটা যেহেতু অনেক শিশুদের মধ্যেও খুব বেশি হয়ে থাকে, হ্যাঁ, তো আমরা দেখে নিই এই মেনিনজাইটিসটা আসলে কি। তো যখন ব্রেন বা মস্তিষ্ক পড়তে যাব, এই মেনিনজাইটিসের কথা আমরা বারে বারে পাবো। কেন না, মেনিনস বলে একটা লেয়ার বা আচ্ছাদন, একটা আবরণ এই ব্রেনের উপরে একটা রয়েছে, ঢাকা দিয়ে আমাদের মস্তিষ্কটাকে যেন প্রোটেক্ট করছে। আচ্ছা, এইবারে কোন রকম যদি ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোন রকম ইনফেকশন ব্রেনে হয়ে থাকে, বা শরীরের অন্য কোথাও থেকে সেটা ব্রেনে চলে যায়, তখন কিন্তু সেইটা এই মেমব্রেনটাকে অ্যাটাক করে, এবং এই মেনিনজাইটিস হয় যখন এই মেনিনস বলে যে আচ্ছাদনটা আছে সেটা তখন ব্রেনটাকে আর প্রোটেক্ট করতে পারে না, তখনই তার নানান রকম অসুবিধাজনক সে আচরণে ভোগে। যেমন হচ্ছে তার নানান রকম প্রেসারের অসুবিধে হয়, তার সামঞ্জস্য হারিয়ে যায়, বা সে হয়তো অসংলগ্ন কথা বলে, যার কোনো রকম
মানে সম্পূর্ণভাবে পাওয়া যায় না, এরকম অনেক রকম অসুবিধে এই মেনিনজাইটিসে হয়ে থাকে। এবারে আমরা দেখব যে এই ব্রেনটা এই যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটাকে ধরে রেখেছে এবং এটা যে ভাসছে, জলের মতো ভাসছে, এটার আবার কিছু 4 ভাগে এই ভেন্ট্রিকলটা এই ব্রেনে ভাগ করা যায়। এবার যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে দুটো সেকশন বা দুটো অংশ আছে, যেটাকে আমরা দুটো আলাদা ভেন্ট্রিকল বলে থাকি, সেটা কিন্তু আমরা একদম মিডল পোরশন বা মাঝখানে মস্তিষ্কে পেয়ে থাকি। আর আরেকটা দিক হচ্ছে সেটাকে আমরা বলে থাকছি যে ল্যাটারাল ভেন্ট্রিকলস। এর নিচে বা এর থেকে ঠিক নিচের অংশে রয়েছে আরেকটি বা থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ বা চতুর্থ যে ভেন্ট্রিকল রয়েছে সেটা ঠিক কোন জায়গায় অবস্থিত না সেরিবেলাম আর ব্রেন স্টেমের মাঝখানের অংশতে সেটা অবস্থিত। এবার আমি এই ডায়াগ্রামটার পরে যে ডায়াগ্রামটা আছে সেটা আমি দেখাচ্ছি যে এতে কি রয়েছে। এবার এতে কিন্তু ব্রেনের বা মস্তিষ্ক তিনটে ভাগ আছে, প্রধান যে তিনটে ভাগ, যেমন ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন, এই তিনটে প্রধান ভাগে এই ডায়াগ্রামটা কিন্তু দেখানো হয়েছে। এবার এই ফোর ব্রেন আছেটা কি কি জায়গার রয়েছে এই ফোর ব্রেনে? ফোর ব্রেনটা দেখছি আমরা অনেকটা বড় জায়গা। তাহলে ফোর ব্রেনে আছে সেরিব্রাল কর্টেক্স, আছে ব্যাসাল গ্যাংলিয়া, আছে লিম্বিক সিস্টেম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই এতগুলো অংশ কিন্তু ফোর ব্রেনের আন্ডারে রয়েছে। এবং এই মিড ব্রেন বা মাঝখানের অংশে তাহলে কি কি রয়েছে? রয়েছে টেকটাম বা ট্যাগমেন্টাম স্ট্রাকচার বা অংশ। এবং এই যে থার্ড ব্রেন যেটা রয়েছে সেটার মধ্যে কি কি রয়েছে? সেরিবেলাম রয়েছে, পন্স রয়েছে, মেডিউলা অবলঙ্গেটা যেটা আমরা আগের ডায়াগ্রামে দেখিয়েছি, আর এই পন্স, মেডিউলা অবলঙ্গেটা আর সেরিবেলাম এইটাকে একসাথে আমরা বলে থাকি ব্রেন স্টেম। তাহলে আমরা এই ডায়াগ্রামে দেখতে পেলাম যে মোটামুটি 3 ভাগে যদি আমরা মস্তিষ্ককে ভাগ করি তাহলে তার মধ্যে কি কি অংশ রয়েছে। এবার আমরা প্রথম অংশে চলে আসি, সেটা হচ্ছে ফোর ব্রেন। ফোর ব্রেনে তাহলে কি কি অংশ আমরা দেখতে পাই দেখি। ফোর ব্রেন কিন্তু মোটামুটি ভাবে 2 ভাগে ভাগ করা যায়, যেটা আমরা পরের স্লাইডে 3টে ভাগ দেখিয়েছি, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এরপর ফোর ব্রেনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে থাকি, যেটাকে বলা হয় টেলেনসিফেলাম আর ডাইলেনসিফেলাম। এবার এই দুটোরও আবার নির্দিষ্ট কিছু অংশের নাম আছে। এবার আমরা তো জানি যে ফোর ব্রেনটা একটা অনেক বড় জায়গা নিয়ে মস্তিষ্কের তৈরি। তাহলে দেখি টেলেনসিফেলনে কোন কোন অংশ রয়েছে, যেমন সেরিব্রাল কর্টেক্স, ব্যাসাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম, আর ডায়েনসিফেলনে রয়েছে হাইপোথ্যালামাস, অপটিক চেসমা আর পেনকাল বডি। তাহলে এই গেল হচ্ছে ফোর ব্রেনের বিভিন্ন অংশ বা পার্ট। এবার দেখি এই টেলেনসিফেলন তাহলে মোটামুটি তার মধ্যে কি কি রয়েছে বা সেটা কি রকম দেখতে সেটা আমরা করব। এবার এই টেলেনসিফেলনের কে সেরিব্রাল কর্টেক্স নামেও আমরা এর একটা অংশ, খুব বড় অংশ হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, এবং এটা 2 থেকে 4 মিলিমিটার মোটা বা ঠিক। এবার এটা কিন্তু একেবারে উপরে অবস্থিত সেরিবেলামে, একদম টুপির মতো উপরের অংশটা হচ্ছে এই পোরশনটা। আর এটা কিন্তু একটা আউটার বা একটা বাইরের কাভারিং হিসেবে বা আচ্ছাদন বা আবরণ হিসেবে এটা তৈরি। এবং এর সঙ্গে বিভিন্ন মিলিয়নের ডেনড্রাইট তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, যে তার বিভিন্ন সাইন্যাপস
বা যেগুলো আমরা নার্ভাস সিস্টেমে পড়ে এসেছি, হ্যাঁ, সেইগুলো বিভিন্ন রকমের সঙ্গে যুক্ত। এবং এর সঙ্গে যে আনমেরিয়েনেটেড যে নিউরন রয়েছে তার আবার যে এই সেরিব্রাল কর্টেক্সের বিভিন্ন অংশে যেগুলো অবস্থিত, হ্যাঁ, যেগুলো ধূসর রঙের বা গ্রে কালারের, সেগুলোকে আমরা আবার বলে থাকি গ্রে ম্যাটার। এবার তার আবার কিছু ভিতরে লেয়ার বা আচ্ছাদনের মতো জিনিস রয়েছে, সেটাকে বা আমরা বলে থাকি লার্জ মেলিয়েনেটেড অ্যাক্সন। আর সেটা কিন্তু সাদা রঙের, এই ধূসর কালার বা গ্রে ম্যাটারের ভিতরের অংশটা হচ্ছে এই সাদা রঙের বা হোয়াইট ম্যাটার আমরা এটাকে বলে থাকি। এবং এগুলো ছোট ছোট উঁচু পাহাড়ের মতো বালজিং রয়েছে, তাই এগুলোকে বলা হয় কনভলিউশন। আর এর কিছু গ্রুপস বা নিচের ছোট ছোট বালজিং আছে, সেগুলোকে আমরা বলি সালকি, অথবা এই বড় যে গ্রুপস গুলো রয়েছে সেগুলোকে আবার ফিশাসও আমরা বলে থাকি। তাহলে আমরা দেখলাম যে এই টেলেনসিফেলনের কি কি ভাগ রয়েছে। এবার দেখি এর কি কি ফাংশন বা এর কি কি কাজ রয়েছে, সেগুলো আমরা একবার দেখি। তো যখন এই যে সোম্যাটিক সেন্সরি যে এরিয়াটা, সেটা সম্পূর্ণ এই জায়গাটা দেখাশোনা করছে, এবং এটা যে অনুভূতি, যে তাপমাত্রা, প্রেসার শরীরে বা স্পর্শ, এইগুলোকে চিহ্নিত করছে। আর এর সঙ্গে যে সোম্যাটিক যে মোটর মুভমেন্ট, চলাফেরা বা মাসকিউলার মুভমেন্ট যেগুলো রয়েছে, মাসেলস এর মুভমেন্ট, সেগুলোকেও কিন্তু এটা পরিচালনা করছে। তাহলে এর অনেক রকম আমরা ফাংশন দেখতে পেলাম। তো প্রথম ফাংশন হচ্ছে কি, যে সেন্সরি বা ভিজুয়াল কর্টেক্স, বা যেটা আমাদের দেখা বা বহিরা জগৎকে আমরা যেভাবে দেখছি সেটাকে পরিচালনা করে, এবং আমাদের মুভমেন্ট বা মোটর অ্যাক্টিভিটি বা মোটর ফাংশনকেও কিন্তু সচরাচর এটা দেখাশোনা করে। এবং এর যে প্রাইমারি সোম্যাটিক এরিয়া, সেটাকেও কিন্তু এই ফ্রন্টাল লোব ধরে রাখে বা এই কাজটা দেখাশোনা করে। তাহলে দেখতে হবে যে এর যে কর্টেক্স যে জায়গাটা, তার কাজ তাহলে কি, এই যে আমরা কথা বলছি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিখছি, এই যে শিখে সেটাকে মনে রাখা, সেই যে বা কিছু জিনিসকে লেখা, সেটাকে মনে করে মনে 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 তার একটা বাক্য তৈরি করে সেটাকে একেবারে নিজের মতো করে লেখার ক্ষমতা, এইগুলো কিন্তু এই কর্টেক্সের সাহায্যে হয়ে থাকে। এবং কোন রকম ইনফরমেশন বা যাবতীয় পারিপার্শ্বিক জগতে যা হচ্ছে সেগুলোকে মনে রাখছি, বা সেগুলোকে আবার আমরা বলতে পারছি ভাষা দিয়ে, সেটাও কিন্তু এই কর্টেক্সের, সেরিব্রাল কর্টেক্সের সাহায্যেই হয়ে থাকছে। এবার পরের অংশে বা ব্যাসাল গ্যাংলিয়াতে আসি, যেটা আমরা টেলেনসিফেলনের আরেকটা দ্বিতীয় ভাগ আমরা দেখতে পাচ্ছি, ব্যাসাল গ্যাংলিয়া। এবার এই ব্যাসাল গ্যাংলিয়াটা হচ্ছে ঠিক সেরিব্রাল কর্টেক্সের নিচে। সেরিব্রাল কর্টেক্স একদম উপরে, তার নিচে হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়া। এবং এটা একটা হোয়াইট বা সাদা রঙের একটা সাবস্টেন্স বা ম্যাটার দিয়ে তৈরি, তাই হোয়াইট ম্যাটার বলা হচ্ছে। এবং এখানে এই যে গ্রে ম্যাটার বা ধূসর রঙের যে অংশটা রয়েছে, তার নিচেই কিন্তু এই হোয়াইট ম্যাটার বা সাদা অংশটা অবস্থিত। এবার ব্যাসাল গ্যাংলিয়া তাহলে কি কি জিনিস দিয়ে তৈরি সেটা দেখি। এক হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, আরেক হচ্ছে পুটামেন, আরেকটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস, আর অ্যামিগডালয়েড নিউক্লিয়াস। এই সমস্ত নিউক্লিয়াস দিয়েই কিন্তু এই ব্যাসাল গ্যাংলিয়াটা সম্পূর্ণভাবে তৈরি। এবার এই কর্ডেট নিউক্লিয়াস আর হচ্ছে যে পুটামিন, এটা কিন্তু দেখতে লম্বা লম্বা স্ট্রিপ মতো, এবং এই
স্ট্রিপের মতো আছে বলেই এদেরকে স্ট্রাইটাম হিসেবেও বা নাম দিয়ে আমরা অনেক সময় বলে থাকছি। আর এইটা এর এই সেরিব্রামের আবার কিছু খুব গুরুত্বপূর্ণ অংশ আছে, যেমন সেগুলো আমাদের যে ভলেন্টারি যে মোটর ফাংশন সেটাকে দেখাশোনা করে, আমরা পশ্চাৎ কিভাবে আমরা বসছি হাঁটছি সেইটাকে ধরে রাখার বা মেনটেন করার জন্য চেষ্টা করে। আর আমরা হাঁটছি, আমাদের মুভমেন্ট, আমরা চলাফেরা করছি বা সোজা হয়ে বসছি, এই সমস্ত কিছু কিন্তু এই ব্যাসাল গ্যাংলিয়া সম্পূর্ণ পরিচালনা করছে। তো মানে এই যে কোনো জায়গাটা যদি কোনো রকম ভাবে ড্যামেজ হয়ে যায় বা ব্লাড ভেসেল এখানে কোনো রকম ভাবে সেই জায়গায় ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যম্ভাবী সেই পেশেন্টের স্ট্রোক বা সেই জায়গায় ব্লাড ক্লট হয়ে যাবে এবং তাতে সেই পেশেন্ট প্যারালিসিস পর্যন্ত হয়ে যেতে পারে। প্যারালিসিস মানে তার বাঁ দিক বা ডান দিক এই দুটো অংশের মধ্যে যে কোনো একটা অংশ যদি মস্তিষ্কের ডান দিকে এই ধরনের প্যারালিসিস বা এই ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তাহলে দেহের ঠিক উল্টো দিকের অংশ বাঁ দিক হলে আমাদের ডান দিকের হাত পা নড়াচড়া এই সমস্ত কিছুকে রেস্ট্রিক্ট করে দেবে। সেই মানুষটি হয়তো ঠিক মতো কথা বলতে পারবে না, বোঝাতে পারবে না এবং হাত পা সব স্টিফ হয়ে যাবে। তাহলে এই ব্যাসাল গ্যাংলিয়া দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং শরীরের অনেক আর এই ব্যাসাল গ্যাংলিয়া তাহলে টেলেনসিফেলনের খুব বড় একটা অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আর একটা অসুখ আমরা খুব এখন শুনে থাকছি, সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন্স ডিজিজও কিন্তু এই ব্যাসাল গ্যাংলিয়ার কোনো অংশে যদি কোনো রকম ডিজেনারেশন হয় বা কোনো নিউরন এখানে পার্টিকুলারলি কার্যকারিতা বন্ধ করে দেয়, তাহলে এই পার্কিনসন ডিজিজ হয়, যেখানে নার্ভের কোনো কোনো জায়গা খুব কাঁপে, ট্রিমার যেটাকে আমরা ইংলিশে বলে থাকি, এবং দুর্বলতা দেখা যায়, সে হাঁটতে চলতে খুব কষ্ট হয়, তার পুয়ার ব্যালেন্স হতে পারে, সে পড়ে যেতে পারে সেই ব্যক্তি, অথবা হাত পা খুব শক্ত হয়ে যেতে পারে বা রিজিডিটি হতে পারে এবং সেই ব্যক্তি মোটামুটি চলাফেরাতে তার রেস্ট্রিকশন হয়ে যায়। এবার আসছি তার পরের অংশে, সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম। এবার লিম্বিক সিস্টেম তাহলে ঠিক আবার ব্যাসাল গ্যাংলিয়ার তলায় হচ্ছে লিম্বিক সিস্টেম। লিম্বিক কথাটার মানে হচ্ছে রিং, তো রিং জাতীয় জায়গা বলেই এটাকে লিম্বিক সিস্টেম বলা হয়। এটা ঠিক যেন একটা বর্ডারের মতো রয়েছে কর্পাস ক্যালোসামের গায়ে, তাই জন্য এই জায়গাটাকে লিম্বিক সিস্টেম বলা হয় এবং এর একটা বাঁ দিক রয়েছে এবং একটা ডান দিক, ঠিক দুভাগে ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পাবো এই যে অংশটা লিম্বিক সিস্টেম, এতে তাহলে কি কি জিনিস অবস্থিত। এক হচ্ছে যে অ্যামিগডালা, আরেক হচ্ছে সেপ্টাল, আর হচ্ছে নিউক্লিয়াস, হাইপোথ্যালামাস আর থ্যালামাস। তাহলে খুব খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই লিম্বিক সিস্টেমের বিভিন্ন অংশ। তো এই লিম্বিক সিস্টেমকে আবার আমরা পুরনো মস্তিষ্ক নাম দিয়ে থাকি। পুরনো কেন বলে থাকি? কারণ এটা অনেক অংশ কিন্তু আমাদের ধরে রেখেছে এবং অনেক ফাংশন বা কার্যকারিতাকে সাহায্য করে। আমাদের কোনো যদি আবেগ বা হাসি, কান্না, অনুভূতি, ভালোবাসা, এই সমস্ত গুলো কিন্তু এই লিম্বিক সিস্টেমের দ্বারা সম্ভব। এবং আমাদের এই যে ভালো লাগা বা কোনো এক্সপ্রেশন বা আমরা যেটাকে বলা করি যে উদ্যম, কোনো কাজ করার ইচ্ছে বা মোটিভেশন, এগুলো কিন্তু এই জায়গার জন্যই আমাদের হয়ে থাকে। ইমোশন যদি দেখি তাহলে ভয়, রাগ, তারপরে দুঃখ, অথবা আমাদের যে যৌন যে ব্যবহার, যে যৌন দিকের যে ব্যবহার বা যুদ্ধ বা ফাইটিং, বা যেটাকে আমরা বলি যে রেগে গেলে আমরা যদি এক মানুষের সঙ্গে আরেক মানুষ যদি তার রাগের প্রকাশ যেভাবে করে,
হ্যাঁ, সেই জায়গাগুলো কিন্তু এই লিম্বিক সিস্টেমের এই পার্টিকুলার এই অংশটার জন্যই সম্ভব। এবার আমরা দেখব এই অংশতে যদি কোনো রকম ড্যামেজ বা কোনো রকম অ্যাক্সিডেন্টের দ্বারা কিছু প্রবলেম হয়, তাহলে একটা অদ্ভুত তার ইমোশনাল একটা ডিফিকাল্টি হয়। হয়তো সে খুব দুঃখের সময় তার কান্না পেল না, বা প্রচন্ড হাসির সময় যেখানে প্রতিটা ব্যক্তি হাসছে সে হয়তো হাসলো না। এরকম ধরনের ইমোশনাল যে প্রবলেমগুলো আমরা দেখতে পাই, সেটা কিন্তু এই লিম্বিক সিস্টেমের এই পার্টিকুলার এই জায়গার কোনো রকম ড্যামেজের জন্য। এবং এটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাস নামে যে জায়গাটা রয়েছে ব্রেনে, তার কি কি কাজ? সে কিন্তু স্মৃতি শক্তির জন্য সাহায্য করে। আমরা যে মনে রাখছি, এই যে পড়ছি, পড়ে মনে করে সেটা পরীক্ষার খাতায় লিখতে পারছি, এটা কিন্তু এই অংশের জন্যই বা হিপ্পোক্যাম্পাস কাজের জন্যই আমরা করতে পারছি। এবার দ্বিতীয় ভাবে দেখি যে এই ডায়ালসিফেলন বা এই ডায়ালসিফেলনের যে বিভিন্ন ভাগগুলো দেখিয়েছি, যেমন হাইপোথ্যালামাস, অপটিক চেরিসমা বা ফিনকাল বডি, এটা তাহলে আমরা দেখব যে কি কি ভাগে এটা ভাগ করা রয়েছে। এবার সেরিব্রাল কর্টেক্স কিন্তু আবার 2 থেকে 4 মিটার লম্বা হয়, সেটা আমি পরের স্লাইডে দেখিয়েছি। আর কনভলিউশন আর ফিশাস এরও আবার দুটো ভাগ রয়েছে, যেটা আমরা সেরিব্রাল কর্টেক্সটা আগে পড়েছি। তো এর পরের স্লাইডে দেখব যেখানে আমরা টেলেনসিফেলন এবং ব্যাসাল গ্যাংলিয়া যে পোরশনটা, যেটা কর্ডেট নিউক্লিয়াস, পুটামেন একটু আগে বললাম, গ্লোবাস প্যালিডাস এবং অ্যামিগডালয়েড নিউক্লিয়াস, এইগুলো দিয়ে এই অংশটা ব্যাসাল গ্যাংলিয়াটা তৈরি। আর যেটা আমি বললাম লিম্বিক সিস্টেমের আরেক নাম হচ্ছে পুরনো মস্তিষ্ক, কেননা এটা সমস্ত অনুভূতি, ভালো লাগা, স্মৃতি শক্তি, এই সমস্ত কিছুকে চালনা করে বলে এই জায়গাটাকে আমরা পুরনো মস্তিষ্ক বলে আখ্যা দিয়ে থাকি। এবার আসছে ডায়ালসিফেলন বা থ্যালামাস এই অংশ। এবার দেখি এর কি কি কার্যকারিতা। এক হচ্ছে ব্যথা, তাপমাত্রা, সংবেদন, স্পর্শ, দেখা ও শোনা। তার মানে সেন্সরি দিকটাও দেখছে, আবার পেন বা এই সমস্ত গুলোকেও সেটা দেখাশোনা করছে। এবার দেখব এই যে থ্যালামাস যে জায়গাটা, এটা কিন্তু খুব বড় একটা অংশ ব্রেনের মধ্যে, এবং এটাকে দুভাগে বা টু লোব বলা হয়। কি কি? যেটা একেবারে সম্পূর্ণ ব্রেন স্টেমের উপরে এটা অবস্থিত, এবং এই যে সেন্ট্রাল পার্ট অফ দা এই যে ফোর ব্রেন যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এর নিউক্লিয়াসকে কি নামে আখ্যা দিয়ে থাকি? দ্য জেনিকিউলেট বডি বলে আমরা বলে থাকি। এবং এটাই কিন্তু এই থ্যালামাস অংশটাকে এই নিউক্লি দিয়েই সেটা তৈরি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের করে রাখে, সেটা হচ্ছে একটা হচ্ছে অডিটরি, আর একটা হচ্ছে ভিজুয়াল, মানে দেখাশোনা, দেখা এবং শোনা দুটোই। আর এই থ্যালামাস আবার যেটা আমি বললাম পেন, টেম্পারেচার, টাচ আর কনশাসনেস বা সংবেদন, এই সমস্ত গুলোকে পরিচালনা করে। আর এই থ্যালামিক নিউক্লি কিন্তু হচ্ছে মাঝামাঝি একটা পজিশনে বা অবস্থিত জায়গায় রয়েছে, যেখানে সেন্সরি রিসেপ্টরও রয়েছে এবং একাধারে মোটর রিসেপ্টরও রয়েছে, মানে চলাফেরা এবং সেন্সরি মানে স্পর্শ, দেখা, শোনা ইত্যাদি, সেগুলোকেও পরিচালনা করছে। তাহলে এখানে কোনো রকম এই অংশের ড্যামেজ যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির অবশ্যই তার কোমা হয়ে যাবে। আমরা কোমা কথাটা অনেকভাবে শুনে থাকি, যেখানে মানুষের ব্রেনের কোনো অংশ সে চোখ খোলে না, এবং সে বেঁচে আছে, তার হার্ট চলছে, কিন্তু তার ব্রেন তখন আর কাজ করে না, তখন সেই পরিস্থিতিকে আমরা কোমা বলে থাকি। এবার আসছি ডায়ালসিফেলন বা পরের অংশ হাইপোথ্যালামাস, এটা আমরা বলে থাকি।
এবার এই হাইপোথ্যালামাসের ওজন কিন্তু দেখতে পাচ্ছি 7 গ্রাম মতো হয়ে থাকে এবং 3 রকম নিউক্লিক এখানে রয়েছে। এক হচ্ছে যা সু সু সুপ্রাঅপটিক যেটাকে আমরা বলে থাকি, বা প্যারাভেন্ট্রিকুলার বা ম্যামিলারি। এর কাজ কি তাহলে? খিদে, মানে আমাদের যখন খিদে পায় তখন এই খিদের অনুভূতি, এখন পেটে খুব বেশি খিদের তাড়নায় আমরা ছটফট করি, সেই জায়গাটাকে পরিচালনা করে। যখন আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে যাই, ঘুমের জন্য আমাদের শরীর তখন চেষ্টা করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য, বা কোনো কিছুকে ভালো লাগা, সেই জায়গাটাও কিন্তু এই হাইপোথ্যালামাসের কাজের জন্য হয়ে থাকে। এবং অন্যরকম শরীরের প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির যৌন আচরণও কিন্তু এই হাইপোথ্যালামাসের দ্বারাই হয়ে থাকে। তাহলে আমরা এই দেখছি হাইপোথ্যালামাস খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে এই বিভিন্ন নিউক্লি রয়েছে, যেটা 7 গ্রাম ওজন যেটা রয়েছে, এবং এর মাঝখানটা হচ্ছে যে মিড পোর্শন যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, সেটা কিন্তু এই যে ইনফান্ডিবিউলাম বা একটা পোস্টেরিয়ার সঙ্গে, সেটা পিটিউটারি গ্ল্যান্ডের সঙ্গে অ্যাটাচ রয়েছে বা যোগ করা রয়েছে। এবং আর এই যে নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রিন সিস্টেম, হ্যাঁ, যেটা মোটামুটি আমাদের মন বা সাইকি অথবা আমাদের শরীর, বা যেটাকে সোমা বলা হচ্ছে, যখন আমরা নিউরন করেছিলাম দেখেছিলাম সোমা কথাটা ব্যবহার হয়েছে, বা বডি। তাহলে এই দুটোর সামঞ্জস্য হিসেবে এই হাইপোথ্যালামাসের কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা হচ্ছে এই এটা কিন্তু একটা রেগুলেট করে হরমোনাল, যে শরীরের যে হরমোনের যে সিক্রিশনটা হয় পিটিউটারি গ্ল্যান্ডের দ্বারা, সেটাও কিন্তু এই হাইপোথ্যালামাসের দ্বারাই হয়। তাহলে দেখতে পাবো এটা একটা মেন বা মূল অটোনমিক সেন্টার হিসেবে এটা কাজ করছে সেরিব্রাল কর্টেক্সে। আর এর মধ্যে অনেক রকম ওয়াটার ব্যালেন্স রয়েছে, আমরা যে পড়ে যাচ্ছি না সেটা কিন্তু এই হাইপোথ্যালামাসের জন্যই। কারণ আমাদের যে শরীরের যে সামঞ্জস্য রেখে আমরা চলাফেরা, বসা, এই যে সমস্ত গুলো করে থাকছি, বা ইটিং যে বিহেভিয়ার, যে খিদে পেলে আমরা যে খাচ্ছি, খেলে যে একটা সন্তুষ্টি হচ্ছে, এই সমস্ত গুলো, তখন যে আরামটা অনুভব করছি ভরা পেটে, যে খাওয়ার যে ক্ষুধার তাড়নায় যে যখন অস্থির হচ্ছি, সেই জায়গাটাও কিন্তু এই হাইপোথ্যালামাসের জন্যই হচ্ছে। এবার আসি পরের অংশে, বা যেটাকে আমরা মিড ব্রেন বা মস্তিষ্কের মধ্যস্থান বলে থাকি, মানে মাঝখানটা। এবার সেটারও আবার কিছু ভাগ আছে, যেমন টেকটাম, ট্যাগমেন্টাম, এবং এর ফাংশন হচ্ছে দেখা ও শোনা। এই দুটো খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেন্সারি যে কাজ রয়েছে। এবার এই মিড ব্রেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে যে এর যে কার্যকারিতা হিসেবে যে ট্রান্সমিট যে ইম্পালসেস, কোথা থেকে না এই মিড ব্রেন থেকে যে সেরিবেলাম, এই জায়গার যে ফাংশনটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটাকে যে ইনফিরিয়র কলিকুলাস ও বলা হচ্ছে। এবং এর কি কাজ? এর কাজ হচ্ছে অডিটরি এবং ভিজুয়াল যে সেন্টার, তার যে কার্যকারিতা সেটা সম্পূর্ণভাবে পরিচালনা করে। এবং এই মিড ব্রেন হচ্ছে একেবারে তার মূল কাজ হচ্ছে প্যাপিলারি রিফ্লেক্স এবং আই মুভমেন্ট, চোখের এই যে মনিটা, কোন দিকে আমরা তাকাবো, কোন দিকে দেখবো, এই সমস্ত কিছু কিন্তু এই মিড ব্রেনের সাহায্যের জন্যই আমরা করতে পারি। তাহলে কোনো রকম ড্যামেজ যদি এই অংশে হয়, তাহলে অবশ্যই আমাদের চোখের প্রবলেম হবে, আমরা তাকাতে পারবো না ঠিকভাবে, শুনতে পারবো না, শোনার অসুবিধে হবে, ব্যালেন্সিং এর অসুবিধে হবে, সেগুলো আমরা দেখলাম। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে রিফ্লেক্সের জায়গাটাও আমরা অসুবিধাজনক পরিস্থিতিতে থাকবো যদি কোনো রকম এই পোর্শনে ড্যামেজ হয়। এবার আসছে তার পরের অংশ, যেমন
একটা গুরুত্বপূর্ণ ভাগ মিড ব্রেনের যেটা দেখছি সেটা হচ্ছে টেকটাম। এবার এই টেকটামটাকে আবার এটা হচ্ছে একটা টপ পার্ট, মিড ব্রেনের একদম উঁচুতে হচ্ছে এই টেকটাম অংশটা। এটা টু মোটামুটি টু কলিকিউলি দিয়ে তৈরি, একটা হচ্ছে সুপিরিয়র কলিকিউলি, আরেকটা হচ্ছে ইনফিরিয়র কলিকিউলি হিসেবে আমরা তাকে নাম দিয়েছি। এবং এর কিন্তু কিছু ফাংশন রয়েছে। সেই ফাংশন গুলো হচ্ছে, এক হচ্ছে অডিটরি ইনফরমেশন, বাইরে থেকে কোনো আওয়াজ যখন আসছে সেটাকে শোনার ক্ষমতা, সেটাকে বোঝার ক্ষমতা এবং সেটাকে কাজে লাগানোর ক্ষমতা, এইগুলো সমস্ত এই ট্যাকটামের দ্বারাই হয়ে থাকে। তাহলে এই এর ফাংশন শুধুই শোনা নয়, বরং দেখাশোনার ক্ষেত্রেও যে রিলে করছি যে ভিজুয়াল মোটর সিস্টেমটা, সেটাও কিন্তু এই টেকটামের সাহায্যেই হয়ে থাকছে। এবার আসছে যে ট্যাগমেন্টাম বা তার পরের অংশে কিভাবে তার কি কার্যকারিতা বা ফাংশন রয়েছে আমরা দেখি। এই ট্যাগমেন্টাম হচ্ছে ঠিক মিড ব্রেনের টেকটামের ভিতরের অংশটা। টেকটাম একেবারে উপরে, তার নিচে হচ্ছে ট্যাগমেন্টাম। এই ট্যাগমেন্টাম কিন্তু মোটামুটি দুরকম নিউক্লি এখানে থাকছে, এক হচ্ছে সাবস্টেনশিয়া নাইগ্রা, আরেক হচ্ছে রেড নিউক্লিয়াস। রেড মানে সেটা লাল আকৃতি হিসেবে রেড বলা হয়নি, সেটার একটা নাম দেওয়া হয়েছে কেননা এটা বাকি জায়গাগুলো একটা কালো বা ব্ল্যাক সাবস্টেন্স দিয়ে তৈরি। এবার এই রেড নিউক্লিয়াস হচ্ছে আমাদের মোটর ফাংশন, আমাদের চলাফেরা, এই সমস্তগুলোকে ধরে রাখে। এবং এই যে ডোপামিন, যেটা আমরা যে ডোপামিন পড়েছিলাম, এই ডোপামিনটা কিন্তু তার একটু কম বেশিতে যে দেখলাম যে পার্কিনসন্স ডিজিজ যেটা হচ্ছে, যেটা নার্ভের খুব একটা ইম্পর্টেন্ট ডিসঅর্ডার আমরা দেখতে পাই। তো দেখতে পাবো যে এই সেন্সরি মোটরের যে মূল ফাংশন কিন্তু এই ট্যাগমেন্টামে, এবং এর একটা রেটিকুলার ফরমেশন হচ্ছে, যেটা কিনা একটা নিউরন থেকে আরেকটা নিউরন ইন্টারকানেক্টেড অবস্থায় রয়েছে, এবং একটা ঠিক যেন নেটওয়ার্কের মতো, একটা পাথওয়েজ এর মতো একের সঙ্গে একের যে যোগাযোগ সেটা করে রেখেছে। এবং কোথা থেকে এই ইনফরমেশনটা সে পাস করে, এক হচ্ছে কর্টেক্স, তারপর হচ্ছে থ্যালামাস, তারপর আসছে সেটা স্পাইনাল কর্ড দিয়ে বিভিন্ন শরীরের অংশে সেটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে এর কিছু গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে বা কার্যকারিতা, যেমন এটা আমাদের এটা মেনটেন করে অ্যারাউজাল, আমাদের ঘুমের পুরো অংশটা দেখাশোনা করে, কোনো জায়গা কোনো জিনিস যদি আমরা অ্যাটেনশন বা মনোযোগ দিয়ে শুনি সেটাও কিন্তু এর সাহায্যে হয়ে থাকে, এবং মুভমেন্ট বা চলাফেরাকেও কিন্তু সম্পূর্ণভাবে পরিচালনা করে। এইবার আসবো আমি হাইন্ড ব্রেন বা পরের অংশে, পরের স্লাইডে। আমি টেকটাম সম্বন্ধে আগেই বললাম, একদম উপরের অংশ হলো টেকটাম, দুটো কলিকিউলাস রয়েছে, এক হচ্ছে সুপিরিয়র আর এক হচ্ছে ইনফিরিয়র, যেটা আমি একটু আগে বললাম। এবার ট্যাগমেন্টামেরও দুটো নিউক্লিয়াস রয়েছে, ভাগ রয়েছে, এক হচ্ছে সাবস্টেনশিয়া নাইগ্রা আর এক হচ্ছে দ্য রেড নিউক্লিয়াস, যেটা আমি একটু আগে বললাম। এবার আমরা হাইন্ড ব্রেনে চলে যাই, সেখানে এই মেটেনসিফেলন বা এটার ভাগ হচ্ছে সেরিবেলাম, আর এই মেটেনসিফেলন থেকে আবার পন্স এবং মাইলসিফেলনে আবার থেকে আসছে মেডুলা অবলঙ্গেটা। তাহলে এইটা এই হাইন্ড ব্রেনের বিভিন্ন অংশ কথা এখানে আমরা বলেছি। তার প্রথম অংশটা দেখি মেটেনসিফেলনের, সেটা হচ্ছে সেরিবেলাম। এবার এই সেরিবেলাম এটা হচ্ছে দ্বিতীয় যে লেয়ারটা, ব্রেনের সবচেয়ে বড় দ্বিতীয় লেয়ার, সেটা হচ্ছে এই সেরিবেলাম। সেটাকে আমরা আবার অনেক সময় বলে থাকি ছোট ব্রেন বা লিটল ব্রেন। কেন না, এর কাজ এত বেশি, এত গুরুত্বপূর্ণ যে এটাকেই মোটামুটি ব্রেন বা ছোট ব্রেন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এবার এই স্কাল বা এই হাড়ের যে শক্ত যে খুলিটা,
সেটা ধরে রেখেছে এই ভিতরের অংশটাকে, হ্যাঁ, যেটার পিছনে রয়েছে পন্স, তারপরে রয়েছে সেটা সম্পূর্ণ স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে গিয়ে মিশে যাচ্ছে। এর দুটো আবার ইন্টারনাল ম্যাটার রয়েছে বা ভিতরের অংশ রয়েছে, একটা হচ্ছে হোয়াইট ম্যাটার আর একটা হচ্ছে গ্রে ম্যাটার। এবার এই যে হোয়াইট যে ম্যাটারটা রয়েছে সেরিবেলামে, সেটা অনেকটা ভেন্স বা লিফের মতো রয়েছে, ঠিক যেন গাছের পাতার মতো ছড়িয়ে গেছে ভেন্সের মতো। এবং এটা কিছু ছোট ছোট গ্রুপস বা সালকি রয়েছে, যেটা একটা থেকে আরেকটা উঁচু উঁচু ভাবে জুড়েছে, সেটাকে আমরা গাইরি বলে থাকি। হ্যাঁ, এই গাইরি হচ্ছে ছোট্ট ছোট্ট গ্রুপস এর মতো একটার সাথে আরেকটা জুড়ে রেখেছে, এবং আরেকটা লম্বা এবং ছোট ছোট ট্র্যাক দুটোই এই সেরিবেলামকে, এই যে ছোট ছোট ইম্পালস গুলো রয়েছে সেগুলো সেরিবেলামে নিয়ে যেতে সাহায্য করে এর মাধ্যমে। এবার এই সেরিবেলামের কিছু গুরুত্বপূর্ণ কার্যকারিতা আমরা দেখব, যেমন এটা আমাদের যে কোঅর্ডিনেটেড মুভমেন্ট যেগুলো বা এফিশিয়েন্ট যে মুভমেন্ট, একটা ছোট অংশে একটা ছোট জায়গার মধ্যে দিয়ে আমরা কিভাবে বেরোবো, এটা তো আমাদের মস্তিষ্ক আমাদের বলে দিচ্ছে যে এইখানে এইভাবে একটা পা এগিয়ে আরেকটা পা পিছিয়ে তারপর আবার এগিয়ে, এইভাবে এগোলে আমরা সেই সরু জায়গা থেকে সহজেই হেঁটে যেতে পারবো। তো এই জায়গাগুলো কিন্তু সূক্ষ্ম জিনিসগুলো বা সূক্ষ্ম এই যে পরিমাপগুলো এই সেরিবেলামের সাহায্যেই হয়ে থাকছে। এবং এটা কিন্তু যে বডি পশ্চার যেটা বলি বা এই যে সামঞ্জস্য ইকুইলিব্রিয়াম যেটা মেনটেন করা, এটাও কিন্তু এই সেরিবেলামের সাহায্যেই হয়ে থাকছে। তাহলে আমরা এই জায়গার কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাবো, যেমন রিফ্লেক্স সাহায্য করছে, তারপরে আমাদের যে অভ্যেস, সেই অভ্যেসগুলোকে সম্পূর্ণ মনে রাখার জন্য এই সেরিবেলামের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আর আছে কি, এই সেরিবেলাম কিন্তু কোনো রকম ড্যামেজ যদি বা ইনজুরি হয় এই জায়গায়, তাহলে খুব বড় কাঁপুনি বা ট্রিমার জাতীয় সিজয়েড জাতীয় জিনিস হতে পারে, যেটা থেকে কিন্তু অনেক অনেক ব্রেনের ক্ষতি হতে পারে। এবং যেমন একটা উদাহরণ মতো আমি দিতে পারি যে অ্যাটাক্সিয়া, যেখানে এই কোঅর্ডিনেশনের ব্রেনের বিভিন্ন জায়গা কিভাবে কাজ করবে সেই জায়গাটা অসুবিধাজনক জায়গায় চলে যায়, সে মানুষ হাঁটতে গেলে পড়ে যায় সহজেই, তার বডি ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ইকুইলিব্রিয়াম অসুবিধে হয়ে যায় এবং সে একটা খুব জোরে কাঁপুনির মতো সে অনুভব করে। এবার আসছি পন্স বা দ্বিতীয় ভাগে মেটেনসিপেলনে। এই পন্স হচ্ছে এমন একটা জিনিস, সেটা কিন্তু এই যে হোয়াইট বা সাদা ম্যাটার দিয়ে তৈরি এই রেটিকুলার ফর্মেশন, এবং এটা কিন্তু এই মেডিউলা পন্স একটা যেন ব্রিজের মতো যেন যোগ করে রয়েছে, সেতুর মতো রয়েছে। তো পন্স মানে, পন্স কথাটার মানেই কিন্তু হচ্ছে সেতু, যেটা একটা আরেকটার সঙ্গে ধরে রেখেছে। তো এই যে ব্রিজ কিসের সঙ্গে তার ধরে রেখেছে, এই যে সেরিবেলামের সঙ্গে যে ব্রেনের বা মস্তিষ্কর উপরের অংশটা ধরে রেখেছে, এই জায়গাটাকে পন্স বলা হচ্ছে। পন্সের আবার বিভিন্ন ফাংশন আছে, যেমন এটা শরীরের রিফ্লেক্সকে কন্ট্রোল করছে, আর এটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করছে, রেসপিরেশন, আর যে ঘুম এবং স্বপ্ন দেখা বা অ্যারাউজাল যেটা, এই সমস্ত গুলোকে কিন্তু এই পন্স পরিচালনা করে। এবার আমরা আসবো এর পরের অংশে, যেটার নাম হচ্ছে মেডিউলা অবলঙ্গেটা। এই মেডুলা অবলঙ্গেটা হচ্ছে যে একটা এমন একটা জায়গা যেটা কিন্তু আমরা দেখবো ঠিক স্পাইনাল কর্ডে গিয়ে মিশছে। তো এইখানে যদি কোনো রকম ড্যামেজ হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে বাঁচানো খুবই অসুবিধে, বা সে জায়গায় খুব গুরুত্বপূর্ণ তার শারীরিক ক্ষতি হয়ে যায়। তাহলে দেখবো এই মোটামুটি মস্তিষ্কর একেবারে নিচের অংশটাই হচ্ছে এই মেডুলা অবলঙ্গেটা, যেখানে যে এটা কি কি জায়গা ধরে রাখে, এক হচ্ছে প্রজেকশন ট্র্যাক, আরেক হচ্ছে যে রেটিকুলার ফর্মেশন, আর এটা কিন্তু
যে আসল যে হোয়াইট ম্যাটার বা সাদা রঙের যে ম্যাটার যেটা, সেটা দিয়ে এটা তৈরি। এর নিউক্লি হচ্ছে রেটিকুলার ফর্মেশন, মোটামুটি এর কন্ট্রোল করে কি কি জিনিস। এক হচ্ছে কার্ডিয়াক যে মুভমেন্ট, যে হার্ট যে মুভমেন্ট করছে সেইটা ধরে রাখে। ভ্যাসকিউ বা ভ্যাসোমোটর অথবা রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার, এই যে শ্বাস প্রশ্বাসের দ্বারা আমরা বেঁচে আছি, এটাও কিন্তু এই মেডিউলা অবলঙ্গেটার দ্বারাই সম্ভব। এবং এই মেডিউলা মোটামুটি এটা একটা নন ভাইটাল রিফ্লেক্স। অবশ্যই যেমন আমাদের বমি হয় এই জায়গাটার জন্য, বা আমরা কাশছি, সেটাও কিন্তু যেমন শ্বাসনালীতে যদি কিছু ঢুকে যায় সেটা আমরা কাশির মাধ্যমে সঙ্গে সঙ্গে বার করে দিই। অথবা ঠান্ডা বাইরে যদি টেম্পারেচার খুব কম হয়, তাপমাত্রা, তখন আমরা হাঁটছি, এই জায়গাগুলো কিন্তু এই মেডিউলা অবলঙ্গেটার দ্বারাই সম্ভব। আর অবশ্যই দ্য সেন্সরি নার্ভের সঙ্গেও এর যুক্ত। যেমন রাইট সাইড যে ডান দিকের অংশ শরীরে, সেখানে যা কিছু সেন্সরি অ্যাক্টিভিটি হচ্ছে সেটাও কিন্তু এই মেডিউলা অবলঙ্গেটা করাচ্ছে। এবং ঠিক যেমন ডান দিকটা করাচ্ছে, সেরকম বাঁ দিকেও কিন্তু ঠিক ভাইসি ভার্সা বা একটার সাথে আরেকটা, যেহেতু আমাদের একেবারে ডান দিক এবং বাঁ দিক সমান, সেহেতু মস্তিষ্কেরও কোন পোর্শনটা যদি ড্যামেজ হয়ে গেলে আমাদের শরীরের কোন অংশটা কাজ করবে না, সেটাও কিন্তু আলাদা আলাদা ভাবে ধরা যায়। তাহলে আমরা এইখানে দেখলাম যে কিভাবে এর ভাগ করা হয়েছে। এরপরে আসবো যে সেরিব্রাল বা ছোট মস্তিষ্ক, যেটা আমরা একটু আগে বললাম, যেমন পন্স, যেটা একটা হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি, রেটিকুলার ফর্মেশন, পন্স মানে সেতু। আর মেডিউলা অবলঙ্গেটা হচ্ছে একটা নন ভাইটাল যে রিফ্লেক্সেস, যেগুলো বমি, কাশি, হ্যাঁ, সর্দি, এই সমস্ত কিছু কে চালনা করে এই অংশটা। তাহলে আজকে আমরা তাহলে সমস্ত এই ব্রেনের সব পার্ট গুলো পড়লাম। আর এই যে লোবস বা এই যে সেরিব্রাল কর্টেক্স এর বিভিন্ন লোবস গুলো আমরা পরের দিন পড়ব। এবং এটারও যে সেরিব্রাল যে হেমিস্ফিয়ার বা যেটাকে আমরা কর্পাস ক্যালোসাম বলে থাকি, সেটার কি কি কাজ, বা সেটা কোন দিকে কতটা ক্ষতি হলে মানুষের কি ক্ষতি হয়, সেটাও আমরা পরের দিন দেখব। এবং এই যে সেরিব্রাল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে এতগুলো পার্ট আমরা পড়লাম, এরপরে অংশে আমরা যাব যেখানে লোবস বা সেরিব্রাল কর্টেক্স সম্বন্ধে আমরা ফ্রন্টাল লোবের কি কি পার্ট আছে, পেরিয়েটাল লোব, অসিপিটাল লোব বা টেম্পোরাল লোব, ওটা আরেক ধরনের ক্লাসিফিকেশন, সেটাও আমরা দেখব। এবার সেই ক্লাসিফিকেশনে আবার কি কি জায়গা আছে এবং ব্রেনের কি কি প্রসেস রয়েছে, বা এই যে কনশাসনেসের সঙ্গে যে যোগ্যতাটা, এর রিলেশনটা রয়েছে, সেগুলো আমরা আলাদা আলাদা ভাবে দেখব। আর কি দেখব, যে এর এই ব্রেনের মস্তিষ্কের কোন কোন জায়গা ড্যামেজ হলে কি কি অসুখ হতে পারে, যেমন অ্যালজেমার, যেমন পার্কিনসন্স, যেমন স্ট্রোক, হ্যাঁ, অথবা মাল্টিপল স্ক্লেরোসিস, এরকম খুব বহু ডিসঅর্ডার বা গুরুত্বপূর্ণ কিছু রোগ হয়ে থাকে। বা সিজয়েড ডিসঅর্ডার, যেটা আমি বললাম, খুব কাঁপুনি দেয়, তরকার মতো হয়ে থাকে, হ্যাঁ, এবং অ্যামনেশিয়া মানে হট করে আমরা কিছু ভুলে যাচ্ছি, এখন কি হচ্ছে সেটা আমাদের মনে থাকছে না, সেটাও কিন্তু আমরা পরের দিন দেখব। তাহলে আমরা দেখলাম সেরিব্রাল বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ফাংশন গুলো একেবারে আলাদা করে, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের কোন কোন পোর্শনে কি কি ক্ষতি হলে কি কি ডিসঅর্ডার হচ্ছে, এবং এই ডিসঅর্ডারের জন্য কোন কোন জায়গা সম্পূর্ণভাবে আমরা কি কি ক্ষতির জন্য কোন জায়গায়, বা সেন্সরি কোন প্রবলেম হচ্ছে, বা মাসকুলার কোন প্রবলেম হচ্ছে, বা রেসপিরেটরি কি কি প্রবলেম হচ্ছে, বা কার্ডিওভাস্কুলার কি কি ডিসঅর্ডার হচ্ছে, সেগুলো আলাদা আলাদা ভাবে
ব্রেনের অংশ হিসেবে আমরা ধরে